প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আসো স্বয়ং সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, গত কয়েকদিন আগে আমি একটি তোমাদের ক্লাস নিয়েছিলাম এবং আমাদের শিক্ষকরাও অনেক ক্লাস নিয়েছে। তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য রাখো যে আমি এখানে একটি শব্দ লিখতেছি। কী শব্দ লিখছি বলো তো? মাছি। তো তোমরা জানো যে মাছি আমাদের আশেপাশে অনেক আছে, যে মাছি ক্ষতিকর। তাছাড়া অ্যামাজন মহাবনে এক ধরনের মাছি আছে, যে মাছি একবার হুল ফুটালেই মানুষ মৃত্যুবরণ করে। তো সেই মাছির কথা আমি বলতেছি না, এমন কতগুলো মাছি আছে যে মাছি ফুলে ফুলে ঘুরে বেরিয়ে মধু সংগ্রহ করে, সেই মাছির কথা আমি বলতেছি। তাহলে ফুলে ফুলে মধু সংগ্রহ করে কোন মাছি? যেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলেছো যে মৌমাছি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে লিখতেছি, তোমরা একটু লক্ষ্য রাখো যে মৌ সংগ্রহ করে যে মাছি, তাকে আমরা এক কথায় কি বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মৌমাছি। তাহলে আমরা এখানে মৌ সংগ্রহ করে যে মাছি পেলাম আমরা মৌমাছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা অনেকগুলো পদ পেলাম। তাহলে অনেকগুলো পদের সমষ্টি, কিন্তু এখানে আমি কি পেয়েছি? একটি মাত্র পদ পেয়েছি বা শব্দ পেয়েছি। এই শব্দ বা পদকেই আমরা কি বলতে পারি? সমাস বলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে সমাস। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সমাস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শিখন ফল অর্থাৎ এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হলো সমাস কাকে বলে তা বলতে পারবে। নাম্বার 2, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য কি তা বলতে পারবে। সমাসের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে এবং সর্বশেষ যে শিখন ফল আছে সেটি হলো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি জানো যে সমাস কাকে বলে? জি, তাহলে আমি এখানে তোমাদের একটু সহজভাবে বলি যে পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। সমাস বলে। তোমরা সকলেই খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করো, কেমন? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে মৌমাছি হচ্ছে একটা সমস্ত পদ। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে কি পেলাম আমরা? সমাস বলতেছি বা সমাস পেলাম। তাহলে এখানে দেখো দুই বা ততোধিক পদ, তাহলে আমার এখানে কতগুলো পদ আছে? 2-এর অধিক পদ আছে। ঠিক আছে, তাহলে এক পদে পরিণত হওয়াকেই বলতেছে সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমি যে উদাহরণটি এখানে লিখেছি সেই উদাহরণটির মধ্যে একের অধিক কিন্তু পদ আছে। তাহলে অনেকগুলো পদের সমষ্টি আমরা কি করলাম? এক পদে পরিণত করলাম। এটাকেই আমরা কি বলতেছি? সমাস বলতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাস শব্দের অর্থ, এরপর হচ্ছে মিলন আর হচ্ছে এক পদীকরণ। পরিণত করলাম, এক পদে পরিণত করে আমরা পেলাম মৌমাছি। তাহলে এক পদীকরণ।
এখানে আমি পেয়েছি। এরপরে বহু পদ কে এক পদে পরিণত করলাম, মিলন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে পদগুলো আমার এখানে আছে অনেকগুলো পদ, এই পদগুলোকে যদি আমি একটার পর একটা সুন্দরভাবে না সাজাই, অগোছালোভাবে সাজাই, তাহলে কিন্তু কখনোই মিলন হবে না। যেমন সংগ্রহ মৌ করে যে মাছি, হবে না। মৌ করে সংগ্রহ যে মৌ, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু মিল হচ্ছে না। তাহলে একটি সম্পূর্ণ বাক্য পরিণত করতে গেলে অবশ্যই একটি শব্দের পর আরেকটি পরিপূর্ণ অর্থ যুক্ত শব্দ বসাতে হবে, তাহলেই কিন্তু আমার মিলবন্ধন হবে। সংক্ষেপণ, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে মোট আমার 1 2 3 4 5 5টি এখানে পদ রয়েছে। এই 5টিকে আমি কি করেছি, সংক্ষেপণ করেছি। সংক্ষেপণ বলতে এখানে আমার মৌমাছি। তাহলে এখানে আমি যা পেলাম যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন আর হচ্ছে একপদীকরণ। একপদীকরণ বলতে বহু পদের সমষ্টি মিলেই হচ্ছে এক পদীকরণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা জানব যে যে পদ নিয়ে সমাস হয়, তার মানে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, তাহলে মৌ একটা পদ। তাহলে যে পদ নিয়ে সমাস হয় তাকে সমসমান পদ বলা হয়। তাহলে মৌ সমসমান পদ, সংগ্রহ সমসমান পদ, করে সমসমান পদ, যে সমসমান পদ, এরপর মাছি হচ্ছে সমসমান পদ। তাহলে যে পদ নিয়ে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সমসমান পদ। তাহলে সমসমান পদ অর্থাৎ এখানে অনেক বড় একটা আমি বাক্য পেয়েছি। তো সমাস নির্ণয় করতে হলে সমস্ত পদকে সঠিকভাবে বোঝানোর জন্য যে বাক্য গঠিত হয়েছে সেই বাক্যকে আমরা কি বলতে পারি বলো দেখি? হ্যাঁ, তোমরা বলেছ এটাকে আমরা কি বলি, ব্যাস বাক্য বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলেছ যে ব্যাস বাক্য। তাহলে সমস্ত পদকে সঠিকভাবে জানার জন্য যে বাক্যটি আমরা গঠিত করেছি সেই বাক্যটিকে আমরা বলতেছি ব্যাস বাক্য। তোমরা জানো যে ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যের অপর নাম যদি বিগ্রহ বাক্য হয়, তাহলে বিগ্রহ বাক্যের অপর কিন্তু আরেকটা নাম আছে, সেটি হচ্ছে সমাস বাক্য। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি উদাহরণ থেকেই আমরা কিন্তু অনেকগুলো কিন্তু আমরা বিষয় জানতে পারতেছি। এখানে আমরা পদ সম্পর্কে জানতে পারবো, শব্দ কি সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাস, সেহেতু আজকে আমরা এই সমাস সম্পর্কে আলোচনা করব। তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য আর হচ্ছে সমাস বাক্য। তাহলে সমাস বাক্য আর হচ্ছে বন্ধুরা, সমাস নিষ্পন্ন পদ থেকে আমরা কি বলতেছি, সমস্ত পদ বলতেছি, সমস্ত পদ। তাহলে সমাস নিষ্পন্ন পদ থেকে আমরা কি বললাম, সমস্ত পদ বললাম। তাহলে সমস্ত পদের কিন্তু আরেকটি নাম আছে, সেই নামটি কি তোমরা জানো না? তাহলে এখানে একটু লক্ষ্য রাখো যে সমস্ত পদের অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিন্তু মৌমাছিটাকে আমরা কিন্তু সমস্ত পদ হিসেবে আখ্যায়িত করেছি। তাহলে সমস্ত পদ, ব্যাস বাক্য আর হচ্ছে সমসমান পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য রাখবে যে আমার যে এই সমাস বাক্যটা আছে, এই সমাস বাক্যের মধ্যে দেখো যে প্রথমে একটা মৌ আছে আর পরবর্তীতে আরেকটি শব্দ আছে বা পদ আছে, যেটিকে
আমি সমসমান পদ হিসেবে আখ্যায়িত করেছিলাম। তাহলে সমাস বাক্যে দুটি কিন্তু পদ আছে, ঠিক আছে। এই দুটি পদের প্রথম যে পদটি আছে সেই পদটির নাম তোমরা কি বলতে পারবে? জি, তোমরা বলেছ একজন যে এই মৌ যে পদটি আছে প্রথমে, এই পদটিকে বলা হয় পূর্ব পদ, ঠিক আছে। তাহলে প্রথমটি যদি আমার পূর্বপদ হয়, তাহলে শেষের যে শব্দটি বা পদটি আছে এই পদটিকে আমি বা আমরা পরপদ বলতে পারি। আর পরপদের অপর নাম হচ্ছে উত্তর পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটি বাক্য থেকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম। তোমরা এসএসসি পরীক্ষা যখন দিতে যাবে তো দেখবে যে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে বা এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন সমাস শব্দের অর্থ কী? এখন সমাস শব্দের অর্থ তুমি যদি না জানো বা ব্যাস বাক্যের অপর নাম তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর দিতে পারবে না। এই জন্য তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি বিষয় কিন্তু ভালো মতো করে জানার চেষ্টা করতে হবে। তোমরা যদি সঠিক মতো না দেখো তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের অবগত করব সেটি হলো, আমরা প্রথমেই জেনেছি যে শিকল ফলের মধ্যে যে সমাস কত প্রকার ও কী কী। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাস আমরা জানি যে 6 প্রকার। সমাসকে 6 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমটি হলো, তোমরা একটু লক্ষ্য রাখো, প্রথমটি হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এরপর বহুব্রীহি সমাস, এরপর তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, আর একটি আছে যেটি সর্বশেষ, সেটি হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব আর হচ্ছে দ্বিগু সমাস। তাহলে সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। তাহলে এই 6 প্রকারের মধ্যে প্রথমে আছে দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করবে। তাহলে এই দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে আমরা জানি যে ঝগড়া বিবাদ, একে অপরে পাড়া প্রতিবেশী আমরা ঝগড়া বিবাদ করে থাকি। এখানে এই দ্বন্দ্ব সমাসের মধ্যে কিন্তু ঝগড়া বিবাদ অর্থ হিসেবে ব্যবহৃত হয় না। দ্বন্দ্ব মানে হচ্ছে দুটি পদ থাকবে, এই দুটি পদে উভয় পদেই যখন প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে, তখনই সেটাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস বলবো। তাহলে দুটি পদ প্রাধান্য পাবে। যেমন পিতা মাতা, পিতা মাতা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পিতা মাতা, তাহলে পিতা হচ্ছে আমার যেমন গুরুত্ব পাচ্ছে, পরবর্তী যে পদটি আছে মাতা, সেটিও কিন্তু গুরুত্ব পাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে দুটি পদেই আমার এখানে কিন্তু বিশেষ্য। তাহলে দুটি পদ যদি আমার বিশেষ্য না হয় তাহলে কিন্তু আমার দ্বন্দ্ব সমাস হবে না। তাহলে পিতা মাতা, এখানে আমি লিখতে পারি আরও যে ভাই বোন। তাহলে পিতা মাতা ভাই বোন। আর এই দ্বন্দ্ব সমাসের আমরা সঠিকভাবে জানার জন্য বা চেনার জন্য যে অব্যয়সূচক চিহ্নগুলো আছে তা হলো ও এবং আর।
ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব সমাসের মধ্যে ও এবং আর যখন থাকবে তখন সহজেই আমরা ধরে নিব যে এটি দ্বন্দ্ব সমাস, আর আমাদের কোনো কিছুই চিন্তা করতে হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বন্দ্ব সমাসের কিন্তু কয়েকটি প্রকারভেদ আছে। ঠিক আছে? এই কয়েকটির মধ্যে আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসে সেই বিষয়গুলো একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বন্দ্ব সমাসের উদাহরণ কিন্তু আমি অলরেডি এখানে কিন্তু লিখে রাখছি, যে পিতা মাতা ভাই বোন, এর মাঝখানে, ঠিক আছে, এর মাঝখানে যদি আমরা ও যুক্ত করে দেই তাহলেই কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হলো। তাহলে উভয় পদে দেখো পিতা মাতা, এগুলোকে আমরা কি বলতেছি? পদ বলতেছি। এই পদগুলোকে বলা হয় সমসমান পদ। ঠিক আছে? তাহলে উভয় সমসমান পদের অর্থই যখন প্রাধান্য পাবে তখনই সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দ্বন্দ্ব সমাসকে কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে মিলনার্থক দ্বন্দ্ব বলতে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন, এগুলো কিন্তু আমাদের একটার সাথে আরেকটার কি আছে? মিল আছে। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলতে পারি। এরপর দেখো পরবর্তী যেটি আছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে মিলনার্থক শব্দযোগে, এরপরে হচ্ছে বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তাহলে বিরোধটা কি? তাহলে একে অপরের সম্পর্কে দা কুমড়া সম্পর্ক, অহিনুকূল সম্পর্ক। তাহলে আমরা উদাহরণ হিসাবে দা কুমড়া, ঠিক আছে, এটা হচ্ছে বিরোধার্থক শব্দ। এরপর হচ্ছে অহিনকুল। তাহলে বিরোধ মানে একে অপরের সাথে সম্পর্ক যেটি নয় বা থাকে না, সেটাকে আমরা বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস বলতে পারি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখবে যে আরও আছে বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তাহলে বিপরীত মানে কি? বিপরীতটা হচ্ছে ছোট বড়, আমরা লিখতে পারি, বা বড় ছোট, ছোট বড়, ঠিক আছে, আয় ব্যয়, এগুলোকে আমরা বিপরীতার্থক শব্দ বলতে পারি। এরপর সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। সর্বনাম বলতে আমরা কি বুঝি? কর্তার বিপরীত যখন বোঝাবে, কর্তা যখন অন্য কাউকে কোনো প্রশ্ন করবে তখনই সেটাকে আমরা সর্বনাম অর্থ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি, তুমি, সে, যিনি, তিনি, ঠিক আছে, এখানে, সেখানে। এখানে, সেখানে। এরপর যিনি, তিনি, অথবা তুমি, আমি, এগুলোকে আমরা সর্বনাম বলতে পারি। এরপর আরও কয়েকটি আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। সমার্থক যোগে দ্বন্দ্ব সমাস। তাহলে সমার্থক মানে কি? একই শব্দের অনুরূপ শব্দকে আমরা সমার্থক শব্দ বলতে পারি। যেমন বই, পুস্তক। তাহলে বইও যা, পুস্তকও কিন্তু তা। এরপর বই, পুস্তক, এরপর হচ্ছে হাট, বাজার। হাটও যা, বাজারও কিন্তু তা। তাহলে বই ও পুস্তক, হাট ও বাজার, এটা হচ্ছে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো যে অলুক নামের একটা দ্বন্দ্ব সমাস আছে, অলুক, আর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে অলুকটা হচ্ছে যে সমাসের মধ্যে বিভক্তির কোনো লোপ পাবে না
সেই সমাসকে কিন্তু অলুক দ্বন্দ্ব সমাস বলে। আর এই অলুক দ্বন্দ্ব সমাসটাই সবচেয়ে বেশি কিন্তু এই সমাসের মধ্যে পরীক্ষার ক্ষেত্রে আসে। তাহলে তোমরা ভালো মতো করে বিশেষ করে এই অলুক দ্বন্দ্ব সমাস আর বহুপদীটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। কেমন? তাহলে অলুক হচ্ছে কি বিভক্তির লোপ পাবে না। তাহলে এই অলুক দ্বন্দ্ব সমাসকে সহজে মনে রাখার আরেকটা পদ্ধতি আছে। আমি আগে উদাহরণটা লিখি, তারপরে তোমাদেরকে বলতেছি। যেমন দুধে ভাতে, দুধে ভাতে, দেশে বিদেশে, বিদেশে। তাহলে দুধে ভাতে, দেশে বিদেশে। তাহলে যে সমসমান পদগুলোর মধ্যে এ কার যুক্ত থাকবে, এ কার যুক্ত থাকলেই মনে করবে যে এটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে বিভক্তির কিন্তু লোপ পাবে না। আর বহুপদী দ্বন্দ্ব সমাসটা মানে একের অধিক যখনই থাকবে, দুইয়ের অধিকও থাকতে পারে, তখন সেটাকে আমরা বহুপদী দ্বন্দ্ব সমাস বলতে পারি। সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্রথমে আলোচনা করেছিলাম যে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, এখানে আমার অনেক কয়েকটি পদ ছিল, বহু পদ ছিল, বহু পদটিকে আমরা এক পদে পরিণত করেছিলাম। ঠিক অনুরূপভাবে দ্বন্দ্ব সমাসের উদাহরণের, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদের মধ্যেও কিন্তু আমরা এখানে একটি পেয়েছি যে বহুপদী দ্বন্দ্ব সমাস। তো এই বহুপদী দ্বন্দ্ব সমাসটা হচ্ছে এইরকম, তোমরা জানো বিষয়গুলো, কিন্তু তোমাদের মনে নাও থাকতে পারে। আমি উপরে লিখতেছি শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু লক্ষ্য রাখো যে লাল, নীল, সবুজ। আমরা এখানেও দিতে পারি অলুক দ্বন্দ্ব সমাসের মধ্যে যে লালে আর হচ্ছে নীলে। তাহলে একার এখানে আছে, তাহলে দুটি পদের মধ্যে বা দুটি সমসমান পদের মধ্যে আমার কিন্তু এখানে একার আছে। তো একার যুক্ত থাকলেই কিন্তু আমার সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস হবে। আর যদি আমার শুধু লাল আর নীল থাকে, তাহলে এইটাকে আমি সাধারণ দ্বন্দ্ব সমাস বলতে পারবো। তাহলে সাধারণ দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস আর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে তোমাদের সহজে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে লাল নীল আর এখানে লালে আর হচ্ছে নীলে, এটা হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। আর বহুপদীটা হচ্ছে লাল, নীল ও সবুজ। যেমন আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, নাক, কান, গলা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের এক ডাক্তার আছে, কিন্তু নাক কান গলার ডাক্তার আছে। আমাদের অনেকেই নানা রকমের সমস্যা হয়, আমরা কিন্তু ওই ডাক্তারের কাছে যাই। তাহলে সহজে তোমরা মনে রাখতে পারবে যে নাক কান গলার যে ডাক্তার, ঠিক আছে, তাকে আমরা নাক কান গলা ডাক্তার বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম সেটি হলো সমাস কি, সমাসের প্রকারভেদ, তারপরে সমসমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, পূর্ব পদ, উত্তর পদ আর হচ্ছে সমস্ত পদ। ঠিক আছে, এরপর সর্বশেষ যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে তোমরা প্রত্যেকটি ভালোভাবে লিখে নিয়েছো। একটু পর বা এখন আমি তোমাদেরকে তোমরা কতটুকু পাঠ বুঝতে পারলে এটির উপর আমি দুই একটি প্রশ্ন তোমাদেরকে করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সবাই বাসায় আসো, তো বাসার মধ্য থেকে তোমরা অযথা বের হইও না, কারণ বর্তমানে এখন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী মহামারী আকারে দেখা দিয়েছে। তো বাংলাদেশেও কিন্তু দেখা দিয়েছে, ঠিক আছে? এর জন্য তোমরা ঘরে থাকার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি প্রশ্ন করব, তোমরা এখন একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো সমাস শব্দের অর্থ কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সঠিক বলেছো যে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ আর হচ্ছে বহু পদকে এক পদীকরণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা,
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো যে দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে ও এবং আর হচ্ছে আর যখন যুক্ত থাকে সমসমান পদের মধ্যে, তখনই সেটাকে আমরা কি বলি? তখনই আমরা সেটা দ্বন্দ্ব সমাস বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে। তো তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিব, তোমরা আগামী দিনে এটা করে নিয়ে আসবে, কেমন? তোমরা সবাই খাতা বের করে প্রশ্নটি লেখার চেষ্টা করো, ঠিক আছে? তো সমাস পাঠ করে আমরা কি কি জ্ঞান লাভ করতে পারলাম? সমাস পাঠ করে আমরা কি কি জ্ঞান লাভ করতে পারলাম? 5টি বাক্যে লিখে আনবে, কেমন? তো তোমরা সবাই খাতায় লিখেছো শিক্ষার্থী বন্ধুরা? তো আজকে শিক্ষার্থী বন্ধুরা এখানেই পাঠ শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে। বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে আসার পর অবশ্যই সাবান দিয়ে সুন্দরভাবে হাত মুখ ধোবে, কেমন? তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।